আমি শুরু করছি আর আমি তোমার সবাইকে মিউট করে দিলাম। তোমাদের কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবা অথবা তোমরা মেসেজ পাঠাবা। হ্যান্ড রেজ করো তাইলে হবে। তো ঠিক আছে, আমরা যেটা পড়াবো আমার সাবজেক্টে তোমরা জানোই যে ফিনান্স ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। হ্যাঁ, আমার পুরো সাবজেক্টের নাম হচ্ছে ফিনান্স ব্যাংকিং ও বিমা। তো এক্ষেত্রে ফিনান্স ব্যাংকিং ও বিমা এটা দুইটা পত্র, প্রথম এবং দ্বিতীয় পত্র। সেক্ষেত্রে প্রথম পত্র হচ্ছে ফিনান্স আর দ্বিতীয় পত্র হচ্ছে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স। জানো না তোমরা সেটা? প্রথম পত্র হচ্ছে ফিনান্স, দ্বিতীয় পত্র হচ্ছে ব্যাংকিং ও বিমা। আজকে আমি তোমাদের সামনে প্রথম পত্র নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ফিনান্স। প্রথম পত্রের যে অংশটা এটার নাম হচ্ছে ফিনান্স। আমি ফিনান্স নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খাতা এবং কলম এই দুটো নাও সামনে। খাতা কলম নাও সামনে সবাই। সবাই খাতা কলম নাও। নিয়েছ? জি স্যার। ওকে, দেখো ফিনান্স এটা একটা ইংরেজি শব্দ, তবে এটা বহুল প্রচলিত ইংরেজি শব্দ, যেটার উৎপত্তি হচ্ছে ল্যাটিন শব্দ ফিনিশ থেকে। স্যার আপনি আপনার মোবাইল দিয়ে ঢুকেন, দেখেন তাহলে কেমন দেখা যায় আমাদের ওয়েবসাইট থেকে। এটা ল্যাটিন শব্দ ফিনিশ থেকে আসছে। দেখো আমি উপরে লিখে রেখেছি ফিনিশ। ল্যাটিন শব্দ ফিনিশ থেকে ইংরেজি ফিনান্স শব্দটি আসছে। পাইছো কি তোমরা? জি স্যার। যেটার বাংলা হচ্ছে, দেখো, অর্থায়ন। ফিনান্সের বাংলা হচ্ছে অর্থায়ন। তো তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে ফিনান্স এটা কোন ধরনের শব্দ, ফিনান্স হচ্ছে একটি ইংরেজি শব্দ। এটার বাংলা হচ্ছে অর্থায়ন। অর্থায়ন, হ্যাঁ। যদি বলা হয় যে ফিনান্স শব্দটি কোন ধরনের শব্দ থেকে আসছে, তাহলে উত্তর হবে কি ল্যাটিন শব্দ ফিনিশ থেকে। ল্যাটিন শব্দ লিখেছ? জি স্যার। তাহলে এটা আমাদের লেখাই আছে। থেকে আসছে, তাই না? ফিনান্স শব্দটি ল্যাটিন শব্দ ফিনিশ থেকে আসছে। বুঝতে পারছো সবাই? তাহলে এর বাংলা হচ্ছে অর্থায়ন, মনে থাকবে। তাহলে ফিনান্সের বাংলা কি? অর্থায়ন। দেখো এখানে তিনটা ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, ছবিগুলোতে কি বোঝা যাচ্ছে বলো তো? একটার মধ্যে অল্প কিছু টাকা, একটা টাকার থলে। আবার একটু পরে দ্বিতীয় ছবিটাতে দেখো যে টাকাগুলো একটা ছাতা দিয়ে ডেকে রাখছে। তারপরে দেখো আবার টাকাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। এই তিনটা ছবি আসলে কি মিন করে বলো? এই তিনটা ছবি যে প্রথমে তুমি কোনো জায়গা থেকে বা কোনোভাবে টাকাগুলো সংগ্রহ করেছো, তারপর ছাতা দিয়ে রাখা। আমরা ছাতায় ব্যবহার করি কেন বলতো? প্রচন্ড রোদ থাকলে সেই রোদ থেকে নিজেকে রক্ষা করার জন্য ছাতা ব্যবহার করি, বা যদি বৃষ্টি থাকে বৃষ্টিতে যেন আমরা ভিজে না যাই, যার কারণে আমরা কিন্তু ছাতা ব্যবহার করি। ঠিক টাকাগুলোকেও দেখো কি করা হচ্ছে, ছাতা দিয়ে ডেকে রাখা হচ্ছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো কি বোঝাচ্ছে, যে টাকাগুলো নিরাপদে সংরক্ষণ করা হচ্ছে এবং পরবর্তীতে টাকাগুলো দেখো আস্তে আস্তে গ্রাফটা উপরের দিকে যাচ্ছে। তার মানে কি, যেটা উপরের দিকে যাচ্ছে এটাতে কি বোঝাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে এখানে এর মাধ্যমে মূলত বোঝানো হচ্ছে ফিনান্সের কাজটা কি বা অর্থায়নের কাজটা কি। দেখো একটু আমার এখানে নিচে লেখা আছে যে একটি ব্যবসা পরিচালনা করতে কি মূলধন প্রয়োজন, কোন উৎস থেকে সেই মূলধন সংগ্রহ করলে এবং কিভাবে বিনিয়োগ করলে ব্যবসায়ের মুনাফা সবচেয়ে বেশি হবে, অর্থায়ন সেই সকল বিষয়ের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে। একটু খেয়াল করো যে প্রথমে তুমি টাকাগুলো সংগ্রহ করছো, একটা টাকার থলে দিয়ে টাকাগুলো নিয়ে আসছো। একটি ব্যবসা করতে গেলে তোমার মূলধনের প্রয়োজন। এই মূলধনগুলো তোমাকে সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ করবে, কোন জায়গা হতে সংগ্রহ করবে, এগুলো তোমাকে বিবেচনা করতে হবে। করার পর সেই টাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। টাকার নিরাপত্তা নিশ্চিত করা মানে হচ্ছে শুধুমাত্র টাকাগুলো তোমার স্টিলের আলমারিতে রেখে দেওয়া তা না, টাকাগুলোকে বৃদ্ধি করতে হবে, টাকাগুলো অন্য কোনো জায়গায় বিনিয়োগ করে বৃদ্ধি করতে হবে। এই বিষয়গুলো হচ্ছে অর্থায়নের আলোচনার বিষয়বস্তু। একটু খেয়াল করো যে একটা লোক চিন্তা করছে, তাই না? এই ছবিতে কি দেখা যাচ্ছে? একটা লোক চিন্তা করছে, তারপর চিন্তা করার পরে সে যে টাকাগুলো সংগ্রহ করেছে, তারপর একটা ব্যবসা দেখা যাচ্ছে, গার্মেন্টসের মধ্যে মেশিন চালাচ্ছে। তারপর সেই জায়গা থেকে টাকাগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে,
বৃদ্ধি পাওয়ার পর সে একটি আয় ব্যয় হিসাব করে দেখো এটাতে মুনাফা হচ্ছে, তাই না? ছবিটাতে তা দেখা যাচ্ছে না? এবং সর্বশেষ একটা আছে ডিভিডেন্ড। তোমরা জানো ব্যবসা হচ্ছে একটি বৈশ্বিক বিষয়, অনেক বড় বিষয়। একটি ব্যবসা যখন তুমি করতে যাবা সেই ক্ষেত্রে যেটা হয়, টাকাগুলো যে শুধুমাত্র সংগ্রহ করবা তা কিন্তু না। টাকাগুলো সংগ্রহ করার পর সেই টাকাগুলোকে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার পর যে মুনাফা হবে সেই মুনাফা থেকে কিছু অংশ ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হয়, সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল। এবং কিছু অংশ যাদের কাছ থেকে তুমি তহবিল সংগ্রহ করবা তাদেরকে লভ্যাংশ হিসেবে প্রদান করবা, যেটাকে ডিভিডেন্ড বলা হচ্ছে। হ্যাঁ, একটু খেয়াল করো, আমি এখানে একটি সংজ্ঞা লিখেছি যে আর্থিক পরিকল্পনা, অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ, মুনাফা বন্টন সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলা হয়। হ্যাঁ, এখানে দেখো এই যে আর্থিক পরিকল্পনা, লোকটা চিন্তা করছে, একটি পরিকল্পনা করছে। হ্যাঁ, তার যে একটি পরিকল্পনা এবং সেই পরিকল্পনার পরে সে একটা অর্থ সংগ্রহ করেছে 2 নাম্বার ছবিতে। 3 নাম্বার ছবিতে সে অর্থ বিনিয়োগ করেছে। 4 নাম্বার ছবিটা দেখো, সে মুনাফা করেছে, তার অর্থটা আস্তে আস্তে বৃদ্ধি করেছে। তারপর 5 নম্বরে গিয়ে এই মুনাফাটাকে এখন তোমাকে কাজ করতে, মুনাফার কিছু কাজ আছে, যে সকল মুনাফাই তুমি চাইলে নিতে পারবে না। মুনাফাটাকে কি করতে হবে, কিছু টাকা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে, যেটাকে তুমি বলছো সংরক্ষিত তহবিল। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে ডিভিডেন্ড, লভ্যাংশ হিসেবে প্রদান করতে হবে। তাহলে যে এখানে যে সংজ্ঞাটা লিখে রেখেছি, আর্থিক পরিকল্পনা, অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ ও মুনাফা বন্টন সংক্রান্ত কার্যাবলীকেই অর্থায়ন বলা হয়। এটা সবাই লিখে নাও খাতায়। অর্থায়ন কাকে বলে তাহলে লিখতে পারবো না? জি স্যার। সবাই লিখতেছো কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। তাহলে বলো, তারপর আমি নেক্সট টপিকসে যাব। ওকে স্যার। জি স্যার, লেখা হয়েছে। জি স্যার। ওকে, কেউ কি বলতে পারবা যে ফিন্যান্স শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে আসছে? ফিনিশ। ফিনিশ। মনে রাখতে হবে ল্যাটিন শব্দ ফিনিশ থেকে আসছে। বাংলা কি? অর্থায়ন। ভেরি গুড, ভেরি গুড। তাহলে অর্থায়ন নিয়ে আর কিছু আলোচনা করার নাই। অর্থায়ন কাকে বলে সেটা আমরা লিখতে পারবো, তাই না? যদি এরকম প্রশ্ন যে আর্থিক পরিকল্পনা, অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ ও মুনাফা বন্টন সংক্রান্ত কার্যাবলীকে কি বলে, তাহলে কি বলবা? ভেরি গুড। এই তো আমার ছাত্রছাত্রীরা খুব ভালো। হ্যাঁ, ওরা পারে। জিনিয়াস, অবশ্যই। ওকে, এবার খেয়াল করো কতগুলো ছবি দেখা যাচ্ছে। প্রথম ছবিটাতে দেখো একজন ব্যক্তির সাথে একজন পুরুষ, একজন মহিলা এবং 2টা বাচ্চা দেখা যাচ্ছে, একটা বাড়ি দেখা যাচ্ছে, 2টা গাড়ি দেখা যাচ্ছে। খেয়াল করেছো কি? জি স্যার। দ্বিতীয় ছবিতে দেখো ব্যবসা দেখা যাচ্ছে। তৃতীয় ছবিটা এটা একটা ইউনিভার্সিটির লোগো, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, ওটার লোগো। 4 নাম্বার ছবিটাও দেখো ঢাকা ইউনিভার্সিটির একটা লোগো দেওয়া আছে। 5 নাম্বার ছবিটা সবাই চিনতে পারছো? জি স্যার, আমাদের ক্যাম্পাসের। আমাদের ক্যাম্পাসের ছবি। আর 6 নাম্বারটা হচ্ছে একটা মাদ্রাসার লোগো। আমি এই ছবিগুলো কেন ব্যবহার করলাম জানো সেটা? তোমাদের কি মনে হয় কেন ব্যবহার করেছি? না স্যার। এই ছবিটা ব্যবহার করার কারণ হচ্ছে আমি এখানে তোমাদের বিভিন্ন প্রেক্ষাপট দেখাতে চাচ্ছি যে একটা পরিবার, প্রথম যে ছবিটা এটা একটা পরিবারের ছবি, তারপরের ছবিটা একটি ব্যবসায়ের ছবি, তারপরের ছবিটা একটা ইউনিভার্সিটির ছবি, একটি প্রাইভেট ইউনিভার্সিটির ছবি, তারপরের ছবিটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছবি, তারপরেরটা আমাদের প্রতিষ্ঠানের ছবি, তারপরেরটা আমাদের মাদ্রাসার ছবি। আমি একটু আগে তোমাদেরকে যে অর্থায়নের সংজ্ঞা পড়ালাম, অর্থায়নের সংজ্ঞা পড়তে বললাম, এই অর্থায়ন প্রতিটি প্রেক্ষাপট বা প্রতিটি জায়গায় আছে। একটা পরিবারেও আছে, একটা ব্যবসার ক্ষেত্রেও আছে, একটি ইউনিভার্সিটি, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, পাবলিক ইউনিভার্সিটি হোক, দুই জায়গায় আছে। আমাদের মতো প্রতিষ্ঠান যে কলেজ সেখানেও আছে এবং মাদ্রাসাও আছে। তবে সেটা বিভিন্ন জায়গায় প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হয়। বুঝতে পারছো? বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী ভিন্ন হয়। এটাকে বলা হচ্ছে অর্থায়নের স্বরূপ বা ধরন বা নেচার, যেটাকে বলা হয় যে অর্থায়ন সব জায়গায় আছে, তবে এক এক জায়গায় সেটা এক এক রকম। প্রথমে আমরা যে স্বরূপটা দেখবো, যে বা অর্থায়নের স্বরূপগুলো একটু খেয়াল করো যে কি ধরনের হয়। দেখো, অর্থায়নের স্বরূপ বা অর্থায়নের ধরন। অর্থায়নের স্বরূপ মানে মানে হচ্ছে নিজ। অর্থায়নের কিছু ধরন আছে। এর মধ্যে দেখো পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। পাইছো কি?
জি স্যার ব্যবসায় জি অর্থায়ন, স্যার আন্তর্জাতিক অর্থায়ন। আমার কথাগুলো কি স্পষ্ট বোঝা যাচ্ছে স্যার? জি স্যার স্যার জি স্যার ভেরি গুড, ভেরি গুড। তো এই যে অর্থায়নের বিভিন্ন ধরন, এই ধরনগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। এই ধরন থেকে বিভিন্ন বছর বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এসেছে, ঠিক আছে? তো আমরা প্রথমে জি, দেখি স্যার। পারিবারিক জি, স্যার। অর্থায়ন। দেখো 4টা ছবি দেখা যাচ্ছে, একটা বাড়ি, তোমাদের প্রিয় টেলিভিশন যেটাতে বসে বসে তোমরা ইন্ডিয়ার বিভিন্ন সিরিয়াল গুলো দেখো, তারপর একটা ব্যাংক দেখা যাচ্ছে, মাটির ব্যাংক, এবং গ্যাপ নামে একটা শব্দ, ঋণের বোঝা একটা ব্যক্তি বয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, হুম, দেখতে পাচ্ছ? জি স্যার এটি মূলত পারিবারিক অর্থায়নের থিম। পারিবারিক অর্থায়নের মূল থিম হচ্ছে এটা কি, তোমার একটা বাড়ি থাকবে, একটা ঘর থাকবে, সেখানে বিনোদনের জন্য কিছু জিনিসপত্র থাকবে, তুমি দৈনন্দিন খরচ করবা, হ্যাঁ, তোমার যে প্রয়োজনীয় খরচগুলো সেই খরচগুলো করবা, তুমি আয় করবা, এবং যদি তোমার আয় থেকে খরচের পরিমাণ কম হয় তাহলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবা। আর যদি এরকম কখনো হয় যে তোমার আয় থেকে ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে তোমার এখন টাকার দরকার, তুমি টাকাগুলো ঋণ করে হলে সংগ্রহ করে তুমি সেই টাকাগুলো সংগ্রহ করবা। এই জিনিসগুলো হচ্ছে মূলত তোমার অর্থায়নের মূল জিনিস। তোমরা ওই যে এখানে আরাফাত লেখছে, তানবীর তোমার বাসার সবাই কেমন আছে, এখানে এই চ্যাটগুলো করার তো দরকার নেই। হ্যাঁ, জাফরিন আবেদিন, হ্যাঁ স্যার 3 নাম্বারের একটা পিসগি ব্যাংক আছে, এটা পিচ্চি ব্যাংক, হ্যাঁ পিচ্চি ব্যাংক আছে, এটাতে তোমরা টাকা, ওকে ভেরি গুড। খেয়াল করো এই পারিবারিক অর্থায়নের মূল জিনিসটা যেটা বললাম, এখন আমি এটা একটু সংজ্ঞা লিখে দিচ্ছি, এটা তোমরা লিখে রাখো। যে পারিবারিক অর্থায়ন হলো পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করা, সেই আয় কিভাবে ব্যয় করলে পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করাকে বোঝায়। যদি প্রশ্ন আসে পারিবারিক অর্থায়ন কাকে বলে, এটা তোমার লিখতে হবে। এটা একটু লিখে রাখো দ্রুত। আমাদের লেখাই আছে। দেখো স্ক্রিনে লেখাটা যাচ্ছে না? জি স্যার না, একটু লিখো দ্রুত, হইলে বইলো যে হইছে। স্যার এইগুলা তো স্যার আমাদের আগেও লেখা আছে, আবার লিখবো? আমাদের আগে লিখা আছে ওই যে 9-10-এ। জি স্যার জি স্যার ওকে, তাহলে আমি মূল জিনিসগুলো আলোচনা করি, আর এটা লিখে রাখতে পারো, ভুলে যাবো তো। হ্যাঁ, স্যার আমাদের লেখা আছে। লেখা থাকলে তো হলোই। জি স্যার তো পারিবারিক অর্থায়নের মূল জিনিস দেখো, পারিবারিক অর্থায়নের মূল লক্ষ্য কি? পারিবারিক অর্থায়নের মূল লক্ষ্য কি? পরিবারের সদস্যদের মঙ্গল। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে একজন ব্যক্তি তিনি আয় করবেন, পরিবারের সদস্যরা আয় করবেন, সেই আয়গুলো পরিবারের সদস্যদের মঙ্গলার্থে ব্যয় করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হয় যে তিনি যে আয় করবেন, সে আয়গুলো ব্যয় করবেন, তার উদ্দেশ্য থাকবে হচ্ছে পরিবারের সদস্যদের মঙ্গলার্থে ব্যয় করা। এবং আরেকটা বিষয় খেয়াল করো যে পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে আগে আয়ের উৎস, তারপর ব্যয়ের খাত। আগে আয়ের উৎস, আগে আয় নির্ধারণ করতে হয়, তারপর ব্যয় নির্ধারণ করতে হয়। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে আগে তোমাকে চিন্তা করতে হয় যে তোমার মাসিক আয় কত। তুমি যদি মাসে 50,000 টাকা আয় করো, তাহলে সেক্ষেত্রে সে অনুযায়ী তোমার ব্যয়টা নির্ধারণ করতে হবে। তুমি 50,000 টাকা আয় করে যদি 1 লক্ষ টাকা ব্যয় করার চিন্তা করো, সেটা হবে তোমার জন্য বার্ডেন। হ্যাঁ, সেটা হবে তোমার জন্য অপচয়। তোমাকে তোমার আর্থিক সামর্থ্য অনুযায়ী ব্যয়টা নির্ধারণ করতে হবে। এবং শেষের লাইনটা যেটা বলছি দেখো, যদি সংগৃহীত তহবিল প্রয়োজনের তুলনায় বেশি হয় তাহলে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা হয়, এবং ঘাটতি যদি হয় সেটা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব অথবা ব্যাংক থেকে ঋণ করা হয়। এই মূল মেসেজটা হচ্ছে এই জায়গায়, এই 3টা পয়েন্ট হচ্ছে পারিবারিক অর্থায়নের মূল মেসেজ। যদি উদ্দীপক হয় তাহলে এই বিষয়গুলো কিন্তু উল্লেখ করা থাকবে। তোমাকে সরাসরি বলবে না যে এটা পারিবারিক অর্থায়ন, তোমাকে বলবে হয়তো এরকম যে তিনি পরিবারের সদস্যদের মঙ্গলার্থে অর্থগুলো ব্যয় করেন, তাহলে এটা কোন ধরনের অর্থায়ন? এটা হচ্ছে পারিবারিক অর্থায়ন। যদি বলা হয় তিনি উদ্দীপকে যদি বলা হয় যে মিস্টার এক্স এর অর্থায়নের ধরন হচ্ছে আগে আয় নির্ধারণ করা, তারপর ব্যয়ের খাত নির্ধারণ করা, এটা দ্বারা কিন্তু বোঝা যায় এটা পারিবারিক। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার জি স্যার নেক্সটে আসছে দেখো
সরকারি অর্থায়ন। দেখো একটা বড় রাস্তা দেখা যাচ্ছে তোমাদের, এই যে আমাদের কলেজের সামনে দিয়ে যে একটা রাস্তা যাচ্ছে সেটাও কিন্তু একটা বিশাল রাস্তা, তাই না? জি স্যার। বড় একটি রাস্তা। তারপরে পদ্মা ব্রিজ, আমাদের স্বপ্নের পদ্মা সেতু। হ্যাঁ, দক্ষিণাঞ্চলের জি, মানুষ স্যার। যোগাযোগ করবে, যোগাযোগ স্থাপন করবে সবার সাথে এই বড় একটি ব্রিজের মাধ্যম। তারপরে দেখো 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং সর্বশেষ একটি শব্দ লেখা আছে বাজেট। এই যে তোমার কাজগুলো দেখাচ্ছে এখানে, আমি যে ছবিগুলো দেখাচ্ছি এই ছবিগুলো কিসের সাথে জড়িত? প্রত্যেকটা কাজই কিন্তু সরকারের সাথে জড়িত। সরকারি অর্থায়ন। একটি রাস্তা নির্মাণ করা এটা সরকারের দায়িত্ব, পদ্মা সেতু নির্মাণ করা এটা সরকারের দায়িত্ব, তোমার চিকিৎসা সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব, শিক্ষা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এখন এই যে কাজগুলো করে এই কাজগুলো সরকার একটি বাজেটের মাধ্যম এই কাজগুলো করার জন্য যে পরিমাণ টাকা খরচ হবে বা টাকাগুলো কোত্থেকে আয় হবে এই বিষয়গুলো নির্ধারণ করে থাকে। এটা হচ্ছে বাজেট। তো এখন একটু খেয়াল করো, আমি লিখেছি দেখো যে সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয় কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস থেকে সংগ্রহ করা হবে তা নির্ধারণ করাকেই বোঝায়। হ্যাঁ, সরকারি অর্থায়ন বলতে সরকারের বার্ষিক ব্যয়, সরকার বার্ষিক ভিত্তিতে তার খরচগুলো নির্ধারণ করে। তোমরা জানো প্রত্যেকটি দেশের সরকারি তার দেশে কি পরিমাণ টাকা খরচ হবে তা একটি বাজেটের মাধ্যম নির্ধারণ করে এবং সেই টাকাগুলো কোন খাত থেকে আয় হবে সেটাও একই বাজেটে পরিকল্পনা করা হয়। বাজেট দুইভাবে নির্ধারণ করে, কোনো কোনো দেশে যেটাকে বলা হচ্ছে তোমার ক্যালেন্ডার ইয়ার, যে সকল দেশ জানুয়ারি থেকে ডিসেম্বর এক বছর বিবেচনা করে ওইগুলোকে বলা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার। আর যে সকল দেশে জুলাই টু জুন বিবেচনা করে সেটাকে বলা হয় ফিসক্যাল ইয়ার। হ্যাঁ, তো আমাদের দেশে ফিসক্যাল ইয়ারে বাজেট করা হয়। প্রতি বছরই আমাদের দেশে অর্থমন্ত্রী একটি বাজেট ঘোষণা করে, যে বাজেটে তোমার কি পরিমাণ টাকা এক বছর আমাদের দেশে খরচ হবে এবং সেই টাকাগুলো কোন উৎস থেকে আয় করবে এই বিষয়গুলো অর্থমন্ত্রী নির্ধারণ করে জনগণের সামনে এবং সংসদে এই বিষয়গুলো উপস্থাপন করেন। পরবর্তীতে এই পরিকল্পনা অনুযায়ী এক বছর একটি দেশ পরিচালিত হয়। তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে, একটি দেশ এবং তোমার পরিবার দুটাকে একরকম মনে করো। তোমার পরিবারে যেমন তোমার বাবা বা তোমার বড় ভাই বা তোমার বাবা তোমার পরিবারটা কিভাবে চলবে, কি পরিমাণ টাকা খরচ করবে, থেকে টাকা নির্ধারণ করবে, এই জিনিসগুলো নির্ধারণ করে কোন উৎস থেকে টাকা সংগ্রহ করবে এই বিষয়গুলো সরকারও তদ্রূপ। তার জন্য পুরো দেশটি হচ্ছে তার জন্য একটি আমাদের নিজেদের পরিবারের মতো। সরকার পুরো দেশটাকে চিন্তা করছে যে আমার এই দেশে এই এক বছরে কি পরিমাণ টাকা খরচ হবে এবং সেই টাকাগুলো কোন উৎস থেকে সংগ্রহ করবে। বুঝতে পারছো? এই গুরু দায়িত্বটি পালন করে হচ্ছে অর্থমন্ত্রী, যিনি বাজেট ঘোষণা করেন প্রতি বছর। তুমি কি জানো যে আমাদের দেশে বর্তমানে যে অর্থ মন্ত্রণালয়ের যে মন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন তার নাম কি বলতে পারবে? মোস্তফা কামাল। বর্তমান অর্থমন্ত্রীর নাম হচ্ছে মোস্তফা কামাল। তিনি হচ্ছেন বর্তমান অর্থমন্ত্রী, ম্যান অফ কুমিল্লা, তোমাদের সরকারের দেশের মানুষ। হ্যাঁ, ঠিক আছে। তো তার আগে যিনি ছিলেন অর্থমন্ত্রী তার নাম কি তোমাদের মনে আছে? জি স্যার। রাইট, ভেরি গুড। জি স্যার। এই অর্থমন্ত্রী মূলত এই বাজেটটি করে থাকেন। এটা তুমি একবার চিন্তা করো, তোমাকে যদি বলা হয় যে তোমার পরিবারে এক মাসে কি পরিমাণ টাকা খরচ হবে এটা একটু হিসাব করে দাও তো, তুমি কিন্তু করতে পারবে না। করলেও মাসে শিখিয়ে দিবে তুমি হিসাব করেছো খরচ হবে 10,000 কিন্তু হয়ে গেছে 20,000। তারা পুরো একটা দেশে কি পরিমাণ টাকা খরচ হবে সেটা নির্ধারণ করেন এবং সেটা কিভাবে সে টাকাগুলো সংগ্রহ করবে সেটাও নির্ধারণ করে থাকেন। এখন দেখো সরকারি অর্থায়নের যে মূল বিষয়গুলো, যে সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, যেমন আমি বলছিলাম পারিবারিক অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে পরিবারের সদস্যদের মঙ্গল, আর সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কি, তাহলে কি বলবা? সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ। এটা মনে থাকবে, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ। সমাজ কল্যাণ। প্রশ্ন আসছে, ভেরি গুড। খেয়াল করো, আগে ব্যয়ের খাত তারপর আয়ের উৎস নির্ধারণ করা হয়। বুঝতে পারতেছ যে পারিবারিক অর্থায়নের টোটালি বিপরীত। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে আগে আয় তারপর ব্যয়, আর সরকারি অর্থায়নের ক্ষেত্রে আগে ব্যয় তারপর আয়। তাহলে উল্টা হলো না? তাহলে শুধু এই দুইটা লাইন কিন্তু আমি একটা উদ্দীপক করতে পারি যে মিস্টার
এক্স এক ধরনের অর্থায়ন করেন যেখানে আগে ব্যয় তারপর আয় নির্ধারণ করা হয়, অথচ ওয়াই যে ধরনের অর্থায়ন করেন সেখানে আগে আয় তারপর ব্যয় পরে ব্যয় বিবেচনা করা হয়। এখন যদি বলা হয় যে মিস্টার এক্স এর অর্থায়নটি কোন ধরনের, এক্স আগে কি করেন, আগে ব্যয় তারপর আয়, তাহলে এক্স এরটা কি হলো? সরকারি সরকারি অর্থায়ন। অর্থায়ন। সরকারি অর্থায়ন। মিস্টার ওয়াই এর ক্ষেত্রে বলা হচ্ছিল আগে আয় তারপর ব্যয়, তাহলে কি হবে? পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন। পারিবারিক অর্থায়ন। আমার মনে হয় যে একজনই উত্তর দিচ্ছে, বাকিরা কি করতেছো? হ্যাঁ, সরকারি অর্থনীতি কিছু আয়ের উৎস আছে, দেখো যে সরকার কোন কোন উৎস থেকে টাকা আয় করে। হ্যাঁ, সরকার যে ব্যয়গুলো করবে, সরকার যে তোমাকে রাস্তা নির্মাণ করে দিবে, পদ্মা সেতু নির্মাণ করে দিচ্ছে, বড় বড় স্কুল নির্মাণ করে দিচ্ছে, ইউনিভার্সিটি নির্মাণ করে দিচ্ছে, ইউনিভার্সিটিতে শিক্ষকদের বেতন দিচ্ছে, সরকারি প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে বেতন দিচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বেতন দিচ্ছে, এই যে টাকাগুলো কোত্থেকে আসছে? যেমন আমরা যেমন যে আমাদের ফ্যামিলি চালাচ্ছি, আমরা চাকরি করছি, ব্যবসা করছি, এই ধরনের বিভিন্ন উৎস থেকে আয় করছি। তো সরকার কোন কোন উৎস থেকে আয় করে? দেখো, আয় কর বা ইনকাম ট্যাক্স, মূল্য সংযোজন কর, ভ্যাট যেটা ভ্যালু এডেড ট্যাক্স। তুমি যখন বিদেশ থেকে কোনো পণ্য আমদানি করো তার বিপক্ষে শুল্ক দিতে হয়, যেটাকে বলা হচ্ছে আমদানি শুল্ক। তদ্রূপ আমাদের দেশ থেকে কোনো পণ্য যখন তুমি বিদেশে রপ্তানি করো সেটাকে বলা হচ্ছে রপ্তানি শুল্ক। হ্যাঁ, এগুলো থেকে সরকার আয় করে। পাশাপাশি সরকার বিভিন্ন সময় সঞ্চয় পত্র বিক্রয় করে, প্রাইজ বন্ড বিক্রয় করে, ট্রেজারি বিল বিক্রয় করে, এগুলো থেকে সরকার আয় করে। বুঝতে পারছো? এগুলো হচ্ছে সরকারি আয়ের মূল উৎস। কি? ইনকাম ট্যাক্স বা আয়কর, মূল্য সংযোজন কর বা ভ্যাট, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড, ট্রেজারি বন্ড বিক্রয়। তো অনেক ক্ষেত্রে আমরা যেমন চাকরি করলে বা ব্যবসা করলে আমাদের টাকা দিয়ে যদি আমাদের পরিবারের খরচ মিট আপ করতে না পারি, আমরা টাকা ঋণ করি। সরকারও কিন্তু অনেক ক্ষেত্রে যদি এই সকল উৎস থেকে পর্যাপ্ত পরিমাণে টাকা সংগ্রহ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু ঋণ করে। হ্যাঁ, সেক্ষেত্রে সরকার ঋণ করে। প্রত্যেকে ঋণ করে দেখো নিচে যে বিভিন্ন বৈদেশিক সংস্থা আছে, যেমন এশিয়া উন্নয়ন ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক যা এডিবি বলা হয়, হ্যাঁ, বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক যেটা, হ্যাঁ, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি, এই ধরনের বিভিন্ন বৈদেশিক সংস্থা থেকে কিন্তু সরকার টাকা ঋণ করে থাকে। বুঝতে পারছো? যদি সরকারের দেশের অভ্যন্তরীণ উৎস থেকে টাকা পর্যাপ্ত পরিমাণে সংগ্রহ করতে না পারে সেই ক্ষেত্রে সরকার এই ধরনের বিভিন্ন বৈদেশিক উৎস থেকে টাকাগুলো সংগ্রহ করে থাকে। সেগুলো কি? যেমন এডিবি বললাম, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, WB, ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IDB, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ এজেন্সি। আচ্ছা, এখন সরকার যখন টাকাগুলো সংগ্রহ করে সরকারের ব্যয়ের খাতগুলোকে আমি আগে বলছি, তারপর দেখো যে রাস্তাঘাট নির্মাণ, সেতু বা ব্রিজ কালভার্ট নির্মাণ, বিভিন্ন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো, এই সকল খাতে সরকার ব্যয় করে থাকে। আরেকটা জিনিস যেটা যে সরকার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদেশ থেকে টাকাগুলো ঋণ করতে চায় বা ঋণ করতে চাচ্ছে বা ঋণ করার আগ্রহ আছে, কিন্তু বৈদেশিক সংস্থাগুলো তোমাকে পর্যাপ্ত টাকা দিচ্ছে না বা দিতে গিয়েও তারা বিভিন্ন শর্ত আরোপ করে দিচ্ছে। যেমন তোমরা জানো কিনা যে পদ্মা সেতু যখন সরকার করতে যাচ্ছিল সেক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন শর্ত আরোপ করে দিয়েছিল, এই কাজগুলো করলে আমরা আপনাদেরকে ঋণ প্রদান করব। যে বিষয়টি আমাদের জন্য ছিল অপমানজনক, যার কারণে গভর্নমেন্ট কিন্তু পরবর্তীতে আর ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ না নিয়ে দেশীয় অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে। তো বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে সরকার যদি বিদেশ থেকে অর্থ সংগ্রহ করতে না পারে, এক্ষেত্রে নতুন একটি পদ্ধতি বের করেছে যেটাকে বলছে PPP। এটা পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। হ্যাঁ, যেটা সরকারি বেসরকারি যৌথ উদ্যোগে প্রকল্পগুলোকে গ্রহণ করা হয়। তোমাদের কালিয়াকৈরেই একটি সুন্দর একটি উদাহরণ আছে PPP। কালিয়াকৈরে তোমরা হাইটেক পার্কের নাম শুনেছো? বঙ্গবন্ধু হাইটেক পার্ক বা কালিয়াকৈর হাইটেক পার্ক? জি স্যার। তোমরা তো ভিডিও দিয়েছো তাই না? অনেকে যায় তাই না কালিয়াকৈর হাইটেকে? এই হাইটেক হচ্ছে, হাইটেক পার্ক হচ্ছে PPPর উদাহরণ। হ্যাঁ,
যদি তোমাদেরকে বলা হয় যে পিপিপির একটি প্রকল্পের উদাহরণ দাও, তাহলে সেটা হবে কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্ক বা হাইটেক সিটি, বঙ্গবন্ধু হাইটেক সিটি। হ্যাঁ, এটা হচ্ছে পিপিপির আওতাধীন একটি প্রকল্প। মেয়র হানিফ ফ্লাইওভার, যাত্রাবাড়ি সায়দাবাদে একটা ফ্লাইওভার আছে, হ্যাঁ, যেটা মেয়র হানিফ ফ্লাইওভার, এটা হচ্ছে পিপিপির আওতাধীন। বুঝতে পারছো? মনে থাকবে? জি স্যার। জি স্যার। এখানে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে এগুলো তোমরা কিন্তু নোট ডাউন করে রাখবা, হ্যাঁ, লিখে রাখবা। এগুলো থেকে প্রশ্ন হবে, জ্ঞানমূলক হবে, অনুধাবন হবে, বা পাশাপাশি তোমরা যখন উদ্দীপক হবে এগুলো আলোচনাগুলো মনে রাখলে, এবং এই যে মূল কি পয়েন্ট যেগুলো বা কি নোট যেগুলোকে বলে এগুলো তো আমি লিখে দিয়েছি এই জায়গায়, এগুলো থেকে প্রশ্ন হয়। তারপরে আরেকটা ধরন আছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন। খেয়াল করো, আমি কয়েকটা ছবি দিয়ে রেখেছি। আঞ্জুমান মফিদুল ইসলাম, আদ্দিন হাসপাতাল, তারপর একটি ক্যান্সার হাসপাতাল, এবং গিফট দেওয়া, দান খয়রাত। বুঝতে পারতেছো? দেখতেছো ছবিগুলো? এই ছবিগুলো কিন্তু কোনোটাই মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়, তারা মানুষের সেবায় কাজ করে থাকে। আঞ্জুমান মফিদুল ইসলাম, দেশে যে বেওয়ারিশ লাশগুলো আছে এই লাশগুলো তারা দাফন করে থাকে। আদ্দিন হাসপাতাল, দেশের মধ্যে তারা স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে থাকে। হ্যাঁ, আকিজ এবং ব্যারিস্টার রফিকুল হক ওনারা মিলে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত করেছেন। তোমরা জানো যে ঢাকা শহরের যে কোনো জায়গায় তোমরা 8 দিনের অ্যাম্বুলেন্স দিতে পারবা মাত্র 120 টাকায়। বুঝতে পারছো? তাহলে দেখো একটা প্রাইভেট কার মতো একটা অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটি ঢাকা শহরের যে কোনো জায়গায় 120 টাকা দিয়ে তুমি ভাড়া করতে পারতেছো। যে একটা রিক্সায়ও এক জায়গা থেকে এক জায়গায় গেলে 120 টাকা দিতে হয়। তারপর একটা হচ্ছে ক্যান্সার হাসপাতাল, আর একটা হচ্ছে দান। অব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত মানুষের কল্যাণেই করা হয়। বুঝতে পারছো? এর মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে মানব কল্যাণ। এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে মানুষের দান, যাকাত, বিভিন্ন খাত থেকে অনুদান, বিভিন্ন যারা প্রচুর টাকা পয়সার মালিক, যেমন এই যে আদ্দিনের কথা বললাম, আদ্দিন হাসপাতালে ব্যারিস্টার রফিকুল হক এবং আকিজ গ্রুপ, তারা কিন্তু প্রচুর টাকা দান খয়রাত করে এই জায়গায়, হ্যাঁ, অনুদান দেয়। এরকম বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দান, যাকাত, অনুদান এগুলো হচ্ছে তাদের আয় উৎস, এবং সেই আয়গুলো এই প্রতিষ্ঠানের বিভিন্ন খরচ নির্বাহ করার জন্য মূলত ব্যবহার করা হয়। দেখো বলা হচ্ছে যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থের উৎস চিহ্নিতকরণ এবং উদ্দেশ্য অর্জনের যথাযথ ব্যবহার নিশ্চিত করাকে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন বলা হয়। মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। অবশ্যই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থায়ন করা হয় মানব কল্যাণের জন্যই। সেটা হচ্ছে মানুষের অনুদান হচ্ছে তার আয়ের উৎস, মানুষের দান হচ্ছে আয়ের উৎস, যাকাত হচ্ছে তাদের আয়ের উৎস। কোনো প্রশ্ন কি আছে তোমাদের? টপিকসে যাচ্ছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক ব্যবসায় অর্থায়ন। ব্যবসায় অর্থায়ন একটু খেয়াল করো। ব্যবসায় অর্থায়ন কি বা ব্যবসায় অর্থায়ন হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করাকে ব্যবসায় অর্থায়ন বলে। অথবা ব্যবসায় অর্থায়ন বা ব্যবসায় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যাবতীয় বৈধ কর্মকাণ্ডকে বলা হচ্ছে ব্যবসায়। মুনাফা অর্জনের উদ্দেশ্যে তোমার বৈধ কর্মকাণ্ড যেগুলো, আইনসঙ্গত কর্মকাণ্ড যেগুলো, এগুলো বলা হচ্ছে ব্যবসায়। তুমি মনে দিয়ে আবার ব্যবসা করো, সেটাকে ব্যবসায় বলা যাবে না, কারণ সেটা অবৈধ। তুমি এই ব্রাহ্মণবাড়িয়া থেকে স্বল্প মূল্যে ফেন্সিডিল এনে যদি এই জায়গায় বিক্রয় করো, সেটা অনেক বেশি মুনাফা হবে, কিন্তু সেটাকে ব্যবসায় বলা যাবে না। কেন যাবে না? অবৈধ, তাই না? দেশের আইন অনুযায়ী সেটা বৈধ নয়। তাহলে ব্যবসায় কি? ব্যবসায় হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ কর্মকাণ্ড যেগুলো, এগুলোকে বলা হবে ব্যবসায়। তো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহ করতে হয়, সেই তহবিলগুলো বিনিয়োগ করতে হয়। দেখো যে ব্যবসায় প্রতিষ্ঠান তার তহবিল সংগ্রহ বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রক্রিয়া ব্যবহার করে তাকে ব্যবসায় অর্থায়ন বলা হয়। অথবা প্রথম স্লাইডে তোমাদেরকে অর্থায়নের একটি সংজ্ঞা বলেছিলাম না, যে আর্থিক পরিকল্পনা, অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ, মুনাফা বন্টন সংক্রান্ত কার্যাবলীকে অর্থায়ন বলে। তুমি শুধুমাত্র
শুধুমাত্র তার আগে একটা শব্দ যোগ করে দিবা যে একটি ব্যবসায়ের জন্য আর্থিক পরিকল্পনা, অর্থ সংগ্রহ, অর্থ বিনিয়োগ ও মুনাফা বন্টন সংক্রান্ত কার্যাবলীকে ব্যবসায় অর্থায়ন বলে। বুঝতে পারছো? জি জি স্যার স্যার একটি সংজ্ঞা দিয়ে কিন্তু তুমি চাইলে দুটি সংজ্ঞারই কাজ করতে পারো, শুধু একটি শব্দ যোগ করে দিবা। তো ব্যবসায় অনেক ধরনের হয়, তবে প্রধানত 3 ধরনের: এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, একটা হচ্ছে যৌথ মূলধনী ব্যবসা। হ্যাঁ, মূলধনী ব্যবসায়। মালিকানা, অংশীদারি এবং যৌথ মূলধনী। দেখো একটা মূলধনী। দোকান দেখা যাচ্ছে, হ্যাঁ, চাল ডাল তেল লবণ, হ্যাঁ, এগুলো দেখা যাচ্ছে, ছবিতে দেখা যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এক মালিকানা ব্যবসায়ের উদাহরণ। বুঝতে পারছো? এই যে আমাদের 3 নাম্বার গেটে অনেকগুলো দোকান আছে, সবগুলো এক মালিকানা ব্যবসায়। তারপর অংশীদারি ব্যবসায়, যে মিনিমাম 2 জন, এবং 2 জন। 20 জন পর্যন্ত, 2 থেকে 20 জন বা 2 বা ততোধিক ব্যক্তি যদি চুক্তিবদ্ধ হয়ে কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তাকে বলা হচ্ছে অংশীদারি ব্যবসা। অংশীদারি ব্যবসায়। রাইট। আর লাস্ট ওয়ান যেটা যৌথ মূলধনী, হ্যাঁ, যৌথ মূলধনী হচ্ছে কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত। কোম্পানি আইন কত সালের জানো কি? 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত প্রতিষ্ঠানগুলোকে যৌথ মূলধনী ব্যবসায় বলা হয়। এগুলো হচ্ছে বৃহৎ আকৃতির প্রতিষ্ঠান। যৌথ মূলধনী ব্যবসায়গুলো হচ্ছে বৃহৎ আকৃতির প্রতিষ্ঠান। ওকে, এখন এই ব্যবসায় আমাদের আসলে অর্থায়নের মূল জায়গা হচ্ছে ব্যবসায়। পারিবারিক অর্থায়নের ক্ষেত্রে তোমার অর্থায়ন এইভাবে না জানলে হবে, সরকারি অর্থায়নের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমার না জানলে হবে, অব্যবসায়িক ক্ষেত্রে না জানলে হবে, তবে ব্যবসা অর্থায়নটা তোমার জানতে হবে। ব্যবসা অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। ব্যবসা অর্থায়নের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন করা। পারিবারিক অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে পরিবারের সদস্যদের মঙ্গল করা। সরকারি অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে সমাজ কল্যাণ। অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে মানব কল্যাণ। আর ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য হচ্ছে কি? মুনাফা অর্জন। ওকে, তারপরে দেখো বলছে এক মালিকানা ব্যবসা নিয়ে তোমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করো। এক মালিকানা ব্যবসা যেটার মালিক থাকবে একজন। এক মালিকানা, মালিক কজন থাকবে? একজন। যে ব্যবসার মালিক একজন, সেটা হচ্ছে এক মালিকানা ব্যবসায়। এক মালিকানা ব্যবসা। ব্যবসায়ের লাভ ক্ষতি যা হবে মালিক একাই ভোগ করবে। লাভ হলে সে একা নিয়ে যাবে, ক্ষতি হলো তার একাই করতে হবে। এক মালিকানা ব্যবসায় যদি কেউ করতে চায় তাহলে ব্যবসার পুঁজিটা তার নিজে দিতে হবে, তার নিজস্ব মূলধন অথবা তার আত্মীয় স্বজন থেকে ঋণ করতে পারে, ব্যাংক থেকে ঋণ করতে পারে, এবং প্রয়োজনে ব্যবসায় যে মুনাফা হয় অর্জিত মুনাফাটা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করতে পারে। তো কি দাঁড়ালো? এক মালিকানা ব্যবসার মালিক কতজন? একজন। ভোগ করবে এবং সেই ব্যবসায় সে কি করবে? নিজেই মূলধন সরবরাহ করবে এবং প্রয়োজনে সে তার আত্মীয় স্বজন থেকে ধার করতে পারবে, ব্যাংক থেকে ঋণ নিতে পারবে এবং তার অর্জিত মুনাফা সেখানে ব্যবহার করতে পারবে। এক মালিকানা ব্যবসায়। আসছে দেখো অংশীদারি ব্যবসায়। অংশীদারি হচ্ছে দুই বা যে প্রতিষ্ঠান গঠন করে সেটা হচ্ছে অংশীদারি ব্যবসায়। দুই বা ততোধিক, দুইয়ের কম হলে হবে না। দুইয়ের কম কতজন? একজন। অংশীদারি হয় না এক মালিকানা হয়? তাহলে 2 হইতে হবে, তার চেয়ে বেশি হইতে হবে। 2 বা ততোধিক ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে, চুক্তি হইতে হবে দুইটার মধ্যে, হ্যাঁ, দুইটার মধ্যে চুক্তিবদ্ধ একটা ব্যবসা করতে হবে। চুক্তিটা কি ধরনের? যে আমরা কত টাকা করে মূলধন বিনিয়োগ করব, আমরা ব্যবসায় যদি মুনাফা হয় সেই মুনাফাটা আমরা কিভাবে বন্টন করব, আমরা কি ধরনের ব্যবসা করব, ব্যবসাতে কার কি দায়িত্ব থাকবে, এই বিষয়গুলো চুক্তিতে উল্লেখ থাকতে হবে। এই ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে দেখো সদস্য সংখ্যা হচ্ছে 2 থেকে 20 জন। এটা দ্বারা বোঝাচ্ছে যে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2, সর্বোচ্চ 20। সর্বনিম্ন হবে 2, সর্বোচ্চ হবে 20 জন। লাভ প্রতি চুক্তি অনুযায়ী বন্টিত হবে। লাভ প্রতি বন্টিত হবে চুক্তি অনুযায়ী। বুঝা গেছে কি? লাভ হোক আর লাভ হোক আর ক্ষতি হোক, যাই হোক না কেন, সেটা বন্টন হবে কিভাবে? চুক্তি অনুযায়ী। ধরো আমরা দুইজন মিলে একটা ব্যবসা শুরু করলাম, যদি এরকম থাকে যে ঠিক আছে আমি নিব 60% মুনাফা, তুমি 40%, তাহলে 100 টাকা মুনাফা আমি 60 টাকা নিব, তুমি 40 টাকা নিবে। আর যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে সেক্ষেত্রে 50-50, মানে অর্ধেক অর্ধেক করে দুজনের মধ্যে বন্টিত হবে। তদ্রূপ যদি ব্যবসায় ক্ষতি হয় সেই ক্ষতিটাও কিন্তু অনুযায়ী
বণ্টিত হবে। অংশীদারি ব্যবসার ক্ষেত্রে যে অর্থায়নের উৎসগুলো, সেক্ষেত্রে অংশীদারদের নিজস্ব মূলধন, ব্যবসায়ের মুনাফা এবং ব্যাংক থেকে ঋণ। যারা অংশীদার তারা নিজেরা টাকা সরবরাহ করতে পারে, অথবা তাদের ব্যবসার যে অর্জিত মুনাফা সেই মুনাফাটাও ব্যবসায় বিনিয়োগ করতে পারে, এবং প্রয়োজনে তারা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। এগুলো হচ্ছে তাদের অর্থায়নের উৎস। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবে যে আমি যেটা বললাম যে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য 20 জন। এটা যদি তুমি ব্যাংক করতে চাও, ব্যাংকিং অংশীদারি ব্যবসায় করতে চাও, সেক্ষেত্রে সর্বোচ্চ হবে 10 জন। 10 জন। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা 20, তবে সেটা যদি ব্যাংকিং অংশীদারি হয় সেক্ষেত্রে সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। একটা কথা বলে রাখি, যখন আমি ক্লাস থেকে বের হয়ে যেতে পারি 40 মিনিট হওয়ার পর, যদি অটো বের হয়ে যায়, আগামী বুধবারে আমার যে ক্লাসটা আছে তৃতীয় পিরিয়ডে, হ্যাঁ এটা কোন পিরিয়ড হবে? আমারটা ফার্স্ট পিরিয়ড হবে, প্রথম পিরিয়ড হবে আমার ক্লাস। এটা প্রথম পিরিয়ড হবে বুধবার, প্রথম পিরিয়ডে আমার ক্লাসটা হবে। আর সেকেন্ড থার্ড, প্রথম দ্বিতীয় যেটা সেকেন্ড থার্ড এটা বলে রাখলাম। তারপরে আসো ব্যবসার 3 নাম্বার, যেটা যৌথ মূলধনী ব্যবসায়ী। যৌথ মূলধনী হচ্ছে একটি বৃহৎ আয়তনের প্রতিষ্ঠান, হ্যাঁ, যারা কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত হয়। এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখলাম যে ব্যবসা আরম্ভ করতে গেলে যে মূলধনগুলোর প্রয়োজন হয়, সেই মূলধনগুলো হচ্ছে মালিকদের নিজস্ব। সেই মূলধনগুলো হচ্ছে মালিকদের নিজস্ব মূলধন। কোম্পানির যারা প্রতিষ্ঠান শুরু করবে, এক মালিকানা এবং অংশীদাররা নিজেরা সরবরাহ করবে বা ব্যাংক থেকে ঋণ নেবে, এগুলো। কিন্তু যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস হচ্ছে শেয়ার মূলধন। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানির মূলধনের প্রধান উৎস হচ্ছে শেয়ার মূলধন। শেয়ার মূলধন কি? মালিকানা মূলধন, যেটা মালিকদের নিজস্ব মূলধন, যেটা এটা। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানিগুলো তাদের মূলধন ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে, হ্যাঁ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে জনগণের নিকট বিক্রয় করে, এগুলোকে বলা হচ্ছে শেয়ার। এর বাইরেও তারা চাইলে বন্ড, ডিবেঞ্চার বিক্রয় করে ঋণ মূলধন সংগ্রহ করতে পারে। হ্যাঁ, শেয়ার যদি বিক্রয় করে সেটা হবে নিজস্ব মূলধন, প্রতিষ্ঠানের নিজস্ব মূলধন। আর বন্ড এবং ডিবেঞ্চার যদি বিক্রয় করে সেটা হয়ে যাবে ঋণ মূলধন। এবং তারা চাইলে ব্যাংক থেকেও ঋণ গ্রহণ করতে পারে, এটাও ঋণ মূলধন। তাহলে বন্ড বিক্রয় করতে পারে, ডিবেঞ্চার বিক্রয় করতে পারে, এবং ব্যাংক থেকেও ঋণ নিতে পারে। এগুলো নিয়ে তারা তাদের মূলধনগুলো সংগ্রহ করতে পারে। এক্ষেত্রে একটা বিষয় মনে রাখবে যে বন্ড এবং ডিবেঞ্চার দুইটা একই জিনিস, শুধুমাত্র একটি ক্ষেত্রে পার্থক্য বিদ্যমান। সেটা হচ্ছে বন্ডের ক্ষেত্রে কোনো ধরনের ডিবেঞ্চারের ক্ষেত্রে কোনো ধরনের জামানত সংগ্রহ করতে হয় না, তবে বন্ডের ক্ষেত্রে জামানত সংগ্রহ করতে থাকে। বন্ডের ক্ষেত্রে জামানত থাকে, কিন্তু ডিবেঞ্চারের ক্ষেত্রে জামানত থাকে না। একটা বিষয় দেখো লিখে রেখেছি যে অর্জিত মুনাফার কিছু অংশ শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশ হিসেবে বন্টন করে এবং কিছু অংশ সংরক্ষিত তহবিল হিসেবে সংরক্ষণ করে। যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে যে এক মালিকানা এবং অংশীদারির ক্ষেত্রে যে টাকাটা আমাদের ব্যবসা থেকে আয় হলো, খরচ বাদ দেবে, সেটা পুরোটাই মুনাফা। সেটা মালিক চাইলে পুরোটাই নিয়ে নিতে পারে, মালিকরা চাইলে বা পুনরায় ব্যবসায় বিনিয়োগ করতে পারে। তবে যৌথ মূলধনীর ক্ষেত্রে সেই কাজটা করা যাবে না। যৌথ মূলধনীর ক্ষেত্রে টাকাগুলো, মুনাফা যেটা অর্জিত হবে সেটাকে সব টাকাই চাইলে মালিকদের মাঝে বন্টন করা যায় না, সেটাকে দুইটা ভাগে ভাগ করতে হয়। কিছু অংশ ব্যবসায় ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হয়, এটাকে সংরক্ষিত তহবিল বা রিটেন আর্নিংস বলা হয়। যেটা ব্যবসায় সংরক্ষণ করে সেটাকে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল বা রিটেন আর্নিংস বা সংরক্ষিত মুনাফা। আর শেয়ার হোল্ডারদের মাঝে যেটা বন্টন করা হয় সেটাকে বলা হচ্ছে লভ্যাংশ বা ডিভিডেন্ড। এই যৌথ মূলধনী ব্যবসায় আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। ক্লাস প্রায় শেষের দিকে, আমি তোমাদের শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। তো একটু খেয়াল করো যে আমাদের যৌথ মূলধনী কোম্পানিগুলো কয় ধরনের হয়? 2 ধরনের হয়। প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50। সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50। আর পাবলিক লিমিটেড কোম্পানি সর্বনিম্ন 7 আর সর্বোচ্চ
অসীম, শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। একটা কোম্পানি চাইলে যে তাদের মূলধন বৃদ্ধি করে, অনুমোদিত মূলধন বৃদ্ধি করে তাদের শেয়ার সংখ্যা বৃদ্ধি করতে পারে। একটু মনে রাখবো, প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2, সর্বোচ্চ 50। পাবলিক লিমিটেডের ক্ষেত্রে সর্বনিম্ন 7, সর্বোচ্চ শেয়ার দ্বারা সীমাবদ্ধ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ব্যবসা অর্থায়নের এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। বাকি ধরনটি আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আমি কিছু হোমওয়ার্ক লিখে রেখেছিলাম, ওই পর্যন্ত যেতে পারিনি। তো আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, আজকে তোমরা যেগুলো নেক্সট ক্লাসে মুখস্থ করে রাখবে আমি এগুলো জিজ্ঞাসা করবো। যেমন অর্থায়ন কাকে বলে, ব্যবসায় অর্থায়ন কাকে বলে, ব্যবসায় অর্থায়নের মূল লক্ষ্য, সরকারি অর্থায়নের মূল লক্ষ্য, পারিবারিক অর্থায়নের মূল লক্ষ্য, পারিবারিক অর্থায়নের আয়ের উৎস, মানে বিভিন্ন অর্থায়নের আয়ের উৎস, ব্যয়ের খাত, হ্যাঁ, বিভিন্ন অর্থায়নের যে বৈশিষ্ট্যগুলো আমি যেগুলো আলোচনা করেছি এগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে প্রশ্ন করব। ঠিক আছে, উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাস এই মুহূর্তে একজন জয়েন করছে, হ্যাঁ, নাদিয়া আক্তার, হ্যাঁ, আরেকটু পরে জয়েন করতে, তাইলে তো পরের ক্লাসে জয়েন করতে পারবে। একটা ক্লাস শেষ হওয়ার পর পরবর্তী ক্লাসের জন্য 5 মিনিট সময় দেওয়া হয়। এই ক্লাসটা আমি পরবর্তী ক্লাসে তোমরা এন্ট্রি করে ফেলবা, ঠিক আছে? তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। তোমরা তারপরে মনে তোমাদের ক্লাস আছে, ওই ক্লাসে জয়েন করো। হ্যাঁ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাদিয়া